যেখানে যে আছে সে এবারে প্রকাশ্যে আসবে। এতকাল ধরে চাপা পড়ে থাকা ওই অভিশাপ এবারে প্রকাশ্যে এসে মুখ খুলবে, নিজের স্বরূপ দেখাবে। দেখাবেই, কেউ নিস্তার পাবে না, কেউ না। পালাও, পালাও সব, যে যেখানে আছো পালাও। মরবে, মরবে, সব মরবে। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। সঞ্চারী ভট্টাচার্যের লেখা মহিষাখুলির মাঠ। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে গোড়া, সৌম্য, বর্ণালী, শুভদীপ, খুশি, রাজ এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের লেখা মহিষাখুলির মাঠ। আবার আবার ফিরে এসেছে সেই অভিশাপ। ওই মাঠেই তো লুকিয়েছিল সেই বীজ। সেই বীজকে বহুবার উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারাই সেই বীজকে উপড়ে ফেলতে গিয়েছে তারা আর কেউ জীবিত নেই। আমি জানতাম এভাবেই সবটা শেষ হবে। মহিষাদল গ্রামে তখন হাহাকার। মানুষের মনে কেবল আতঙ্ক। মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর আর কি বা হতে পারে? কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব? উত্তর সকলের কাছেই ছিল, কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষমতা ছিল না। বীরজু কাকার কথা কানে যেতেই একজন কম বয়সী যুবক বলে উঠল, আমি বারংবার বলেছিলাম তোমাকে এইসবের মধ্যে না জড়াতে। তোমার এই পুরনোপন্থী চিন্তাই আজকের এই অনর্থের কারণ। গ্রামে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে, নৃশংসভাবে মরতে হচ্ছে সকলকে। তোমার দেখানো ভয় আজকে অগণিত মানুষের জীবনের বাস্তব অভিব্যক্তিতে পরিণত হয়েছে। তুমি এসবের পেছনে নেই তো? তুমি প্রথম থেকে এসবের বিরুদ্ধে ছিলে। যুবকটির কথা শুনে পাগলের মতন হাসতে থাকে বীরজু। বললেন, নৃশংসতার বিষয়ে কতটুকু জানো তুমি? তোমার কতটুকুই বা ধারণা রয়েছে এই বিষয়ে? মুখে রক্ত উঠে তোমাকেও মরতে হবে, মরতে হবেই। এতকাল ধরে এই কবজ আমার সাথে রয়েছে বলেই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। গ্রামের বুকে নিশুতি রাতের অন্ধকারে শুনতে পেয়েছি তার কণ্ঠ। হ্যাঁ, আমি পেতাম, কিন্তু কোনোদিন বলিনি। কেন বলিনি জানো? কারণ তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। এ জিনিস আজকের নয়, বহুকাল পূর্বের। আর একবার যে অভিশাপ মাথা চাড়া দিয়ে ওঠে তাকে এত সহজে দমন করা যায় না। কথাটা মনে রেখো। মরবে, সকলে মরবে। বীরজু ওই পথ পেরিয়ে চলে যায়। বাতাসে তালে তালে মিলিয়ে যেতে থাকে ওই হাসির শব্দ। স্থানীয় যুবকটি
বাদবাকি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল, শহর থেকে যিনি কাজ করতে এসেছিলেন সেই লোকটিও তো নৃশংসভাবে মারা গিয়েছে। তার স্ত্রীকে খবর পাঠানোও হয়েছে, কিন্তু চলে আসবেন গ্রামে। এখানে আসবার সাথে সাথে নানান বিষয়ে তদারকি করা শুরু করবেন। তখন তোমরা পারবে তো পরিস্থিতি সামাল দিতে? দেখো, আমার বাবা এই গ্রামের মোড়ল। এই লোকটি মৃত্যুর পূর্বে এই মাঠে বিলাসবহুল হোটেল বানানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটির জন্য আমার পিতাকে তিনি অনেকগুলো টাকাও দিয়েছিলেন, কারণ এটি গ্রামের সম্পত্তি। আমরা কেউই এটিকে বিক্রি করে দিতে চাইনি। গ্রামের মানুষের মাঝেও তাই সেই টাকাটি বণ্টিত হয়েছে। কেবল আমরা সেটিকে ভোগ করিনি, কিন্তু এই টাকা বিনিময়ের সাথে সাথেই একের পর এক মৃত্যু সংবাদ ভেসে আসছে। এই মৃত্যুগুলো সবটাই ভীষণ রকম অস্বাভাবিক। কোনো যুক্তিতর্কের সন্ধান করলেও নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হচ্ছে না। খবরটি এই ভদ্রলোকের স্ত্রীর কাছে পৌঁছে গিয়েছে তখন আমরা সকলেই নিশ্চিন্ত। উনি এলে পরিস্থিতি সামাল দেবে। লোকেরা মোড়লের একমাত্র সন্ধান ভোলার কথা মেনে নিল। সেদিন সকলেই কথোপকথন সমাপ্ত করে নিজের বাসায় ফিরে গেল। কিন্তু যে অভিশাপ ফিরে এসেছিল সেটিকে খণ্ডন করতে পারার ক্ষমতা কারোরই ছিল না। পরিস্থিতি যে হাতের বাইরে বেরিয়ে গেছে সেটি প্রমাণ মিলল ওই ঝড়ের রাতেই। মোড়ল মশাই ভোলাকে জিজ্ঞাসা করলেন, আমাকে না জিজ্ঞাসা করে গ্রামের মানুষজনের সাথে তোমার একা কথাগুলো বলাটা একেবারেই যুক্তিসঙ্গত হয়নি। আমি কিন্তু এখনো এই গ্রামেরই মোড়ল, ফলে তুমি একা সিদ্ধান্ত নিতে পারো না, কথাটা মনে রেখো। ভোলা নিজের বাবার মুখের উপরে কোনো জবাব দেয় না। সে একটু ভেবে চিনতে তারপরে বলল, বাবা, মুখ খুলতেই হয়েছে, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। যেভাবে মানুষজনের মৃত্যু ঘটছে সেসবের জবাবদিহি তোমাকেই করতে হতো, আর আমি এটা খুবই ভালো করে জানি যে তোমার কাছে সেসবের জবাব একেবারেই নেই। তাই আমি আগেভাগেই দায়টা ওই বীরজু কাকার উপরেই চাপিয়ে দিয়েছি। ওই পাগলটাকে এমনিও কেউ বিশ্বাস করে না, আর বিশ্বাস করলেও ওর কথার যুক্তি খুঁজে পায় না। কাজেই তুমি নিশ্চিন্ত থাকো, খুন জখম আগেই ঘটেছে, তবে ওই মাঠে কি আছে এটা জানাটা খুবই জরুরি। আমি আজকে রাতেই যাব, গ্রামের কিছু ছেলেকে সাথে নিয়েই সেখানে যাব। দেখি না কি আছে সেখানে, তুমি এত ভেবো না। মোড়ল মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। উনি বললেন, আবার আজকে রাতে তুই সেখানে যাবি? কিছুদিন আগে ওই শহরের বাবুর লাশ মিলেছে সেখানে। তার স্ত্রীকে না জানিয়েই আমরা পুড়িয়ে দিয়েছি তার দেহ। তুই যতই বীরজুকে পাগল আখ্যায়িত করিস না কেন, এটা তুইও কোথাও না কোথাও জানিস যে সে যা বলছে সেটি অনেকাংশেই সত্যি। ওই মাঠে কিছু আছে ভোলা, নিশ্চিত কিছু আছে। আমি জানি না কি, তবে আমার ঠাকুমা দাদুর কাছে শুনেছি সন্ধ্যের পর ওই মাঠের আশেপাশে ঘেঁষাটাও নিষিদ্ধ ছিল। আমরা কেউই সেই দিকে বিশেষ যেতাম না, বুঝলি। আজকালকার মানুষ এই গ্রামটিকে মফস্বল গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাই মোটা টাকার বিনিময়ে মাঠটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। নিজের ছেলে মেয়েদেরকে উন্নত মানের জীবন দেওয়ার জন্যই, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে তোলবার উদ্দেশ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এর ক্ষতিপূরণ যে মৃত্যু হবে সেটা আমরা কেউ ভাবিনি বলা। শয়ে শয়ে নিরীহ গ্রামবাসী শেষ হয়েই চলেছে এখনো। আমার কথা শোন ভোলা, আমার কথা শোন। নিজের ঘাড়ে সবকিছুর দায়িত্ব তুলে নিস না। বীরজুকে ভুল প্রমাণ করে নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে যদি তোরও একই পরিণতি ঘটে। তুমিও না বাবা, সত্যি তুমি ওই পাগলের কথাতেই বিশ্বাস করো? আরে বাবা, গ্রামের মানুষের সামনে অমনটা একটু আধটু বলতে হয়। ওই কারণেই বীরজুকে মহান প্রমাণের চেষ্টা করেছি। সে তো পাগলের মতন হাসতে হাসতে পালিয়েছে। ও শুধু পাগলামিই করতে পারে বাবা,
মানুষের মৃত্যুর দায় নিজের কাঁধে নেবে না, ওটা ভগবানকেই নিতে হবে। আর এই গ্রামের ভগবান বলতে আমরা, আমাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে। যুক্তি ও তর্কের মিছিলে ফেঁসে সেদিন হেরে যান মোড়ল মশাই। ভোলা রাতের অন্ধকারে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকে সেই মৃত্যু দৈত্যের দিকে। শুনশান ওই মাঠ যেন তাদেরকে গিলে খেতে আসছিল। নানান রকমের ভয়ঙ্কর সব চিৎকারের শব্দ ভেসে আসছিল। অশরীরীদের কান্নার শব্দ, আর্তনাদের শব্দ একে একে পরিবেশটিকে যেন নিজের কক্ষিগত করে ফেলছিল। গ্রামে 2-4 জন মাঠটির দিকে এগোতে গিয়েও এগোতে পারল না। তাদের মধ্যে থেকেই বিলাস বলে উঠল, শুনেছি ওটা নাকি মহিষাকুলির মাঠ। জানিস ভোলা, আমার ঠাকুমা না আমাকে তেমনটাই বলতেন, কিন্তু এই কথা কতখানি সত্য আমি জানি না। আমার না বড্ড ভয় করছে। আর একজন বলে উঠল, ভোলাও তো ঠিকই বলেছে রে, এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। ওই মাঠকে কেন্দ্র করে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। মানুষ এখান থেকে আর ফেরে না রে, কোথায় যেন গায়েব হয়ে যায়, কেউ জানে না, যেন মাঠ তাদেরকে গিলে খায়। আজকে তার মধ্যে আবার অমাবস্যা। অমাবস্যার এই কালো অন্ধকার যদি আমাদেরকে গ্রাস করে ফেলে, এই তখন কি হবে ভোলা? ভোলা কারোর কথাই শুনল না। ডাকাবুকো স্বভাবের ভোলা তাদেরকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদের কাউকেই সেদিকে যেতে হবে না, ভয়তেই মর তোরা। আমি একা যাচ্ছি, দেখি না এমন কি আছে সেখানে। বৃষ্টিতে এমনি ওখানকার মাটি কর্দমাক্ত, তারপরে শহরের লোকগুলো খোঁড়াখুড়ি করবার ফলে জায়গাটা একেবারে নষ্ট আর বিধ্বস্ত হয়ে গেছে। মাটি আর কাদা, খুবই শোচনীয় অবস্থা। আমি একটু সাবধানে বরং এগোতে থাকি, দেখি না কি হয়। তোরা বরং এখানেই থাক। ভোলা ওদেরকে পিছনে ফেলে সেই মৃত্যুকাঙ্ক্ষিত মাঠটির দিকে একাই এগোতে থাকল। তার হাতে ছিল একটি মশাল। দূরে জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছিল জন্তুদের হুঙ্কারের শব্দ। ভোলা নিজের মনকে প্রশ্ন করতে লাগলো, কি করবো এবারে আমি? ওদের সামনে তো দেখালাম যে ভয় করছে না, নিজেকে সাহসী প্রমাণ করার চক্করে তো এবারে আমি ফেঁসে গেলাম। সাহায্য চাইলে তো পাবও না, ওরা তো ভয়তে কেউ এদিকে ঘেঁষবে বলেও মনে হয় না। পা টিপে টিপে এগিয়ে যেতে থাকে ভোলা। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা ঘটতে চলেছে। আমি এখানে এসে একেবারেই ঠিক করিনি, কিন্তু কি করবে এবারে আমি? এখানকার আসল সত্যতার সাথেও তো নিজেকে পরিচয় করাতে হবে, তাহলে যে সবটাই শেষ হয়ে যাবে। নিজের মনকে শান্ত করে ওই বিপদকে কাঁধে তুলে নেয় ভোলা। এমন সময় সেই মৃত লক্ষ্মীর কাঁটা মাথাটা নজরে পড়ে ভোলার। না না, কিভাবে সম্ভব? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কাঁটা মাথাটা বলতে থাকে, এখানে এলে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। আমাকে মরতে হয়েছে, তোকেও মরতে হবে। এই স্থান যে অভিশপ্ত। কে তুমি? কে তুমি? ভোলার চিৎকারের শব্দ শুনে বাকি ছেলেরা আতঙ্কিত হয়ে পড়ে। একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময়। বিলাস বলে, ভোলা, ভোলা রে, ভোলা, চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? আমরা কি যাব? ভোলা, ভোলা রে। বিলাস ভোলাকে রক্ষা করার জন্য সামনের দিকে এগোতে যাবে, এমন সময় নরেন ওর পথ আটকে দাঁড়ায় আর বলে, এই খবরদার না, খবরদার না। আমি জানি ওখানে এমন কিছু আছে যা এবারে ভোলাকেও শেষ করবে। চিরতরে ভোলার শেষ হওয়ার দিন হয়তো আসন্ন। ওখানে ওকে বাঁচাতে যাওয়ার অর্থ নিজেদেরকে মৃত্যুর মুখে নিয়ে যাওয়া। এই কাজ করতে যাস না, খবরদার করতে যাস না। ওদিকে ভোলাকে ঘিরে ফেলতে থাকে একাধিক মরার খুলি।
যেদিকে পা দেয় সে এখান থেকে বেরিয়ে আসতে থাকে একটা একটা করে মরার খুলি। হাজারো মৃত মানুষের কবরের মাঝে আটকা পড়ে যায় ভোলা। আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। আমি কিছু করিনি, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মাটির নিচ থেকে কাদামাখা হাতগুলো বেরিয়ে আসতে থাকে। তারা একে একে আঁকড়ে ধরতে থাকে ভোলার পা দুটো। ভোলা তখনও নিজেকে রক্ষা করবার শেষ চেষ্টাটুকু করতেই থাকে। বাঁচাও, আমি ওই বলতে চাই না, আমার তো বন্ধ আছে, তোমার কাছে বিলাল, বাঁচা আমাকে, দয়া করে বাঁচা। বিলাস ও নরেন চুপচাপ দেখতে থাকে। শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে থাকে তাদের, কিন্তু কারোর মুখে একটিও কথা নেই। শব্দগুলো যেন নির্বাক হয়ে গিয়েছে। চোখের সামনে সবটা থাকলেও সেটির কারণ জানবার ইচ্ছে কারোর ছিল না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেও ভয় পাওয়ার অধিকারটুকু এই মৃত্যুরূপী দূতই যেন তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। ভোলার আবারও চোখ গেল সেই কাটা মুন্ডুর দিকে, সেই বিকট হাসি, আর তার সাথে ভোলার বাঁধ মানা চাপা আর্তনাদের সুর। সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে যেতে লাগলো। হাতের শাড়ি ধীরে ধীরে ভোলাকে গ্রাস করতে শুরু করলো। আমি খাতার মধ্যে ঢুকিয়ে যাচ্ছি, কি অরণ্য যন্ত্রণা, আমি আর পারছি না, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও বাবা, বাবা, শুনতে পাচ্ছ আমার কথা, বাবা, বাঁচাও, কেউ ভালো, বাঁচাও। নিমেষে সবটাই যেন শেষ হয়ে গেল। ভোলার দেহটা লুকিয়ে পড়ল ওই কাদার আড়ালে। আর্তনাদের শব্দও মিলিয়ে গেল। বাতাসটা যেন আরো হেম শীতল হয়ে উঠল। চোখের সামনে থাকা জ্যান্ত মানুষটি অস্তিত্ব হারিয়ে গেল ওই কর্দমাক্ত শিহরণের ভিতরে। ভেসে আসতে লাগলো একাধিক অশরীরীর আর্তচিৎকারের শব্দ। বাকিরা ভোলাকে একাই ফেলে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলো। তারা রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকলো। তাদের মধ্যে থেকেই নরেন বলল, আমাকে আজকে গিয়ে মোড়ল মশাইকে খবরটা দিতে হবে। এখনো হয়তো এত দেরি হয়নি। সবকিছু শেষ হওয়ার আগেই এই কথাগুলো বলতেই হবে। ভোলাকে ঠিক বাঁচানো যাবে। এখনো যে ওর প্রাণটা আছে, ও এত সহজে মরবে না। ও নিজেকে রক্ষার জন্য পূর্ণ চেষ্টা করেই যাবে। সকলে মিলে আবারও এখানে এসে ভোলাকে টেনে তুললেই ও বেঁচে যাবে। ওই সময়ে নরেনের কথাগুলি বিশ্বাস করা ছাড়া বাকিদের কাছে আর কোনো উপায় আর অবশিষ্টও ছিল না। তারা তড়িঘড়ি করে পৌঁছে গেল মোড়ল মশাইয়ের ভিটেতে। নরেন দরজায় ধাক্কা দিতে শুরু করলো। মোড়ল মশাই, মোড়ল মশাই, শুনছেন? মোড়ল মশাই, আমি নরেন, দয়া করে তাড়াতাড়ি একবার দরজাটা খুলুন। মোড়ল মশাই। পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই মোড়ল মশাই আন্দাজ করে ফেলতে পারলেন। তিনি তাড়াতাড়ি করে দরজাখানা খুলতেই দেখলেন সামনে দাঁড়িয়ে আছে তিন যুবক। তারা একে অপরের মুখ চাওয়াচাই করে চলেছে। মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে।
নরেনের মুখে সর্বনাশের কথা শুনতেই মোড়লের শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে গেল। তিনি বলে উঠলেন, কি কি হয়েছে? কি হয়েছে? তোরা সকলে এরকম ঘাবড়ে গেছিস কেন? হ্যাঁ, এরকম ঘাবড়ে গেছিস কেন? কি 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 ঘটেছে বলবি তো? হ্যাঁ, আর ভোলা কোথায়? ভোলা ভোলা কোথায়? ও তো তোদের সাথে গিয়েছিল। কি হয়েছে? আরে বলবি তো, বলবি তো। কেউ কিছু বলতে পারল না। জোরে জোরে হাঁপাতে শুরু করলো সবাই। নরেন আবারও মুখ খুলল, আপনার ছেলে মানে ভোলাকে গ্রাস করেছে ওই মাঠ। কাদার তলায় চলে গেছে ভোলা। মনে হচ্ছিল কেউ যেন ওর পা দুটোকে টানছে, টানতে টানতে ওকে ঢুকিয়ে ফেলেছে ওই কাদার গাঢ়তে। জানি না কিছুই বলতে পারবো না। মোড়ল মশাই কথাটা শুনেই ধপাস করে দাওয়ায় বসে পড়লেন। আর নেই, আর সে নেই মলিনা। আমাদের ছেলেটা নেই গো মলিনা। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল মলিনা। ভোলা, ভোলা। মলিনা দেবী ছুটে এসে দাঁড়ালেন দরজার সামনে। আমি যাব, আমিও সেখানে যাব। তাড়াতাড়ি চলো, আমার ছেলেটাকে যেন শেষ করে ফেলবে। ওই বিদেয়ী আত্মারা ওকে ছাড়বে না। ও জানে না ও কাদের সাথে ভিড়তে গেছে। তোমরা এসবে বিশ্বাস করতে না কোনোদিনও, কিন্তু আমি তো করতাম। আমি জানি কিছু থেকে কি হতে পারে। আমাকে নিয়ে চলো। মলিনা দেবীর কথায় আতঙ্কের প্রহরটা আরো বেশি করেই জাঁকিয়ে বসল সকলকে। সকলে তড়িঘড়ি করে এগোতে লাগলো সেই মাঠের দিকে। মাঠের কাছে পৌঁছে গেল অনেক লোক। মোড়ল মশাই সেই সময় বললেন, যাও যাও, হ্যারিকেনটা হাতে নিয়ে 5-6 জন মিলে ঝাঁপাও ওই কাদার গারদে। কাদা তোমাদের পা বন্দি করে ফেললেও উঠে এসো না, তোমরা কিন্তু কেউ উঠে এসো না। আমার ছেলেটাকে যে গিলে ফেলেছে ওই কাদা, ওকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও তোমরা। যে করে হোক ওকে বাঁচিয়ে আনো। আমি কিছুতেই ওকে হারাতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। মোড়ল মশাইয়ের কথায় সকলেই নেমে গেলেন ওই কাদার গাঢ়তে। হাঁপাতে লাগলেন। তাদের মধ্যে নিঃশ্বাসের শব্দগুলো স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছিল। এমন সময় আকাশটা গর্জে উঠল। মালিক, মেঘ ডাকছে যে এই বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই এখানে মাটি ভীষণ পিছল, এই এগোতেও পারছি না। ওহ, মনে হচ্ছে এই এক্ষুনি কাদার মধ্যে ঢুকে যাব। কি করব? হ্যাঁ, কিছুই তো বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে যেন এই হেঁটে সামনের দিকে এগোনোই যাবে না, সবচেয়ে ভীষণ পিছল। মোড়ল মশাই দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলতে থাকলেন, ওসব আমি জানি না, আমি বলতে পারবো না। তোমাদেরকে যে করে হোক আমার ছেলেকে খুঁজে এনে দিতে হবে, দিতেই হবে। এমন সময় কাদার মধ্যে থেকে ওপরে উঠে এলো একটি হাত। সকলে একেবারে হই হই করে উঠল। একজন বলে উঠল, পেয়েছি খুঁজে। এই তো ভোলার হাত দেখতে পাওয়া যাচ্ছে। মোড়ল মশাই, ভোলাকে পেয়েছি। দাঁড়ান, এই তোমরা সাহায্য করো, ওকে ধরে ধরে বাইরে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি করো। সকলে মিলে টেনে তুলল ভোলার শরীরটা। তুলে আনার সাথে সাথেই সকলে চিৎকার করে উঠল। মোড়ল মশাইয়ের সামনে পড়েছিল একটি মাথাবিহীন দেহ। ধর থেকে কেউ যেন শিরটাকে কেটে ফেলে দিয়েছিল। কেবল শরীরটাকে পাওয়া গেল কাদার গাদার ভিতরে। মলিনা দেবী নিজের ছেলের দেহটি দেখবার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেললেন। মোড়ল মশাই জোরে জোরে হাঁপাতে শুরু করলেন। এমন সময় ভেসে আসতে লাগলো চাপা আর্তনাদের সুর। চলে যা, চলে যা এখান থেকে সকলে।
না হলে একে একে সকলকে মরতে হবে। কেউ নিস্তার পাবি না, কেউ না, মরবি, সকলে মরবি। অদৃশ্য মৃত্যুর হুঙ্কারে জর্জরিত হয়ে উঠল গোটা গ্রাম। মোড়ল মশাই নিজের ছেলের শরীরটিকে আতঙ্কে স্পর্শ করতেও পারলেন না। তিনি বললেন, মলিনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাও তোমরা। ভোলার সৎকারের বন্দোবস্ত করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। অপঘাতে মৃত্যু হয়েছে যার, তার শরীরকে এভাবে ফেলে রাখা সম্ভব নয়। আর ওই শহুরে মহিলাকেও খবর পাঠাতে হবে। আমরা বরং এখন ওনাকে এখানে আসতে বারণ করে দেব। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় উনি আসবেন। বাপ হয়ে কখনো ভেবেছিলাম নিজের ছেলের চিতায় আগুন দিতে হবে? কোনোদিনও ভাবিনি। কিন্তু একেই বলে নিয়তির ফের। কি করে যে এমনটা ঘটে গেল! ঈশ্বর, কেন করলে এমন তুমি? ভোলা। বিরজু কাকা গোটা বিষয়টাই আড়ালে লুকিয়ে দেখছিলেন। তিনি হঠাৎ করেই সেখানে এগিয়ে এলেন। এরপরে বললেন, অকালে গেল ওর প্রাণটা। আমি সেদিনই ওকে সাবধান করেছিলাম, বলেছিলাম এমনটা না করতে, কিন্তু শুনল না। কি চাইছিস তুই? কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছিস? পেয়েছিসটা কি তুই? পাগল একটা! তুই কি জানিস বল? আজকে তোকে বলতেই হবে। তোর জন্যই আমার ছেলেটা মরেছে। আজ তোকে মুখ খুলতেই হবে। এই কে কোথায় আছো? ধরো ওকে, ধরো। আমাকে ধরে কি হবে? আমাকে ধরে কেটে ফেললেই বাকি, তাতে কি তোমাদের সমস্যা মিটবে? তাতে কি তোমরা প্রাণে বাঁচবে? কোনোদিনও না। এই শহুরে লোকটা এসে যে সর্বনাশ করেছে, এর মাসুল প্রত্যেককে গুনতে হবে। আগেই গিয়েছিল এমন নিরীহ প্রাণীগুলো, এবারেও যাবে। বিরজুকে থামিয়ে নরেন বলে উঠল, শহর থেকে তো ম্যাডাম এলেন বলে, কি জবাব দেব তাকে? তিনি তো নিজের স্বামীর খুনের দায়টা গ্রামবাসীদের উপরেই চাপিয়ে দেবেন। এর থেকে নিস্তারের আর কোনো উপায় নেই। তোমার মুখে তখন কথা ফুটবে কি? বলো, কি হলো? চুপ করে রইলে যে, বলো। বিরজু আবারও ঘাড় নাড়ালো, তারপরে বলল, প্রশ্নের উত্তর নেই। এ এক মারমুখী অভিশাপ। যে ঘাঁটাবে তাকেই শেষ করবে এই অভিশাপের বীজ। যত রকম কৌশল নিয়েই আসা হোক, এর থেকে নিস্তারের কোনো উপায় মিলবে না। সকলকে মরতে হবে, সকলকে। এমন সময় মেঘটা আবারও গর্জে উঠল। মোড়ল মশাই বললেন, কি জানিস তুই? বল আগে, কি জানিস তুই? এভাবে পালাবি ভেবেছিস? কি জেনেছিস? কি জানিস তুই? বলতেই হবে তোকে। আজ তোকে সব বলতেই হবে। বিরজু বড় বড় চোখ করে তাকিয়ে রইল ওই খুলির মাঠের দিকে। তারপরে বলল, আছে, ওইখানে যে আছে সে এবারে প্রকাশ্যে আসবে। এতকাল ধরে চাপা পড়ে থাকা ওই অভিশাপ
এবারে প্রকাশ্যে এসে মুখ খুলবে, নিজের স্বরূপ দেখাবেই। কেউ নিস্তার পাবে না, কেউ না। পালাও সব, যে যেখানে আছো পালাও। মরবে, সব মরবে। কথাগুলো বলতে বলতে আবারও সেখান থেকে দৌড়ে পালালো সে। কারোর কাছে কোনো উত্তর নেই, সকলেই নির্বাক। মোড়ল মশাই নিজের ছেলের শরীরে আগুন দিলেন, চিতার সামনে বসেই অঝরে কাঁদতে শুরু করলেন। ভোলা, হায় ঈশ্বর, এ কি দিন দেখালে আমাদেরকে। এখন কি করব আমরা? এই গ্রামের প্রতিটি প্রাণ যে সংশয়ের মুখে, কিভাবে এসবের থেকে মুক্তি পাবো আমরা? এ কোন অভিসম্পাদ এসে আছড়ে পড়েছে গ্রামের বুকে? ঈশ্বর, উদ্ধার করুন প্রভু, উদ্ধার করুন। আর কত মায়ের কোল এভাবেই খালি করে দেবেন আপনি? কত মাকে এইভাবে কষ্ট দিয়ে যাবেন? আর কত ভোলা। মোড়ল মশাইয়ের কান্না আর চাপা আর্তনাদের সুর ওখানে উপস্থিত প্রতিটি হৃদয়কেই পীড়িত করে দিল। সময়টাও পেরোলো, দিনটাও এগিয়ে গেল। ওদিকে কলকাতায় বসে হা হতাশ করছিলেন মৃত অবিনাশের স্ত্রী মৈথিলী। আমার স্বামীকে শেষ করেছে ওই গ্রাম। ম্যানেজার বাবু, যে করেই হোক আমাকে খুনিকে পাকড়াও করতেই হবে। যদি এর জন্য পুলিশের সাহায্যের প্রয়োজন হয় আমি সেটাও নিতে রাজি আছি, কিন্তু আমার স্বামীর মৃত্যুটা আমি কিছুতেই বরদাস্ত করব না। ওরা ডেড বডিটা অবধি আমাকে ছুঁতে দেয়নি। ওই গ্রামে আমি যাব, ওরা আমার অনুমতি ছাড়া আমার স্বামীকে পুড়িয়ে দিয়েছে। আপনি ভাবতে পারছেন আপনি? ম্যানেজার বাবু বেশ কিছুক্ষণ ধরেই মৈথিলীর কথাগুলো বেশ ভালোভাবেই শুনছিলেন। এরপরে তিনি বললেন, ম্যাডাম, বলছি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। ওই গ্রামটির সম্পর্কে আমরা অনেক কিছুই শুনেছিলাম, সবটাই অলৌকিক। এই অলৌকিক বিষয়গুলো নিয়ে এত বেপরোয়া হওয়াটা একেবারেই ঠিক কাজ হয়নি। আজকে স্যারের সাথে যেটা ঘটেছে এটা কি কোনো সাধারণ ঘটনা বলে মনে করেন আপনি? একেবারেই নয়। স্যারের মৃত্যুটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না, এর সাথে জড়িয়ে রয়েছে আরও অনেক কিছু। মানে কি বলতে চাইছেনটা কি আপনি? আপনিও কি গ্রামের লোকগুলোর মতন ওসব আজগুবি কথায় বিশ্বাস করেন নাকি? দেখুন, আমি এসব একদমই বিশ্বাস করি না। ওটা একটা মাঠ ছিল, ওখানে কোনো না কোনো দিন তো কিছু ভালো হতোই। আমরা টেন্ডার পেয়েছিলাম বলেই কাজটা শুরু করেছিলাম। তাছাড়া ওই গ্রামের মোড়লের সাথেও তো আমার স্বামীর চুক্তি হয়েছিল। মোটা টাকার বিনিময়ে ওনার কাছ থেকে আমরা ওই জমিটা কিনেছিলাম। আর এর পরেও কিভাবে আপনি একটা কুসংস্কারের ভয় দেখান বলুন দেখি আমাকে? মৈথিলীর কথাগুলির মধ্যে যথেষ্ট যুক্তি ছিল, কিন্তু ওই যুক্তিগুলিকে খণ্ডন করবার মতন ইচ্ছে শক্তি বা জবাব ম্যানেজার বাবুর কাছে ছিল না। তিনি চুপ করে রইলেন। ম্যানেজার বাবু চুপ করে থাকাটা মৈথিলী একেবারেই মেনে নিতে পারলেন না। সে বলল, বেশ, আপনাকে তবে এসব ব্যাপারে আর কথা বলতে হবে না। যা করবার আমি করব। আমি ওই গ্রামে যাব, একাই যাব। তবে আপনি যদি সঙ্গে যেতে চান আপনি যেতেই পারেন, কিন্তু আপনার যা মনের অবস্থা তাতে করে তো বিন্দুমাত্র মনে হয় না যে আপনি আমার সাথে সেখানে যেতে পারবেন, কিংবা এই বিষয়টার নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের ওপর থেকে পর্দা সরাতে পারবেন। দয়া করে এসবের মধ্যে জড়াতে যাবেন না। ওই গ্রামে আয়াদিন কিছু না কিছু ঘটেই চলেছে। রহস্যজনকভাবে মানুষের মৃত্যু ঘটছে, মানুষ গায়েব হয়ে যাচ্ছে, কারণ নিমিত্ত মাত্র হদিশ পাওয়া যাচ্ছে না। আর যাদের হদিশ মিলছে সেটুকুও পরিষ্কার না।
গলা কাটা, হাত কাটা কিংবা আধ খাওয়া দেহ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আপনি জায়গাটা ঠিক কতটা ভয়ঙ্কর? এরপরেও আপনি বলছেন আপনি সেখানে যাবেন। দয়া করে পা বাড়াবেন না, ছেড়ে দিন। টাকা গেছে যাক, প্রাণ থাকলে টাকা আবারও হবে। ওই গ্রামের প্রজেক্টের কাজটা জানবেন ঈশ্বরের ইচ্ছাতেই স্থগিত হয়ে গিয়েছে। দয়া করে এই সকল ঘুমিয়ে থাকা রহস্যের বীজগুলিকে আবার নতুন করে জাগিয়ে তুলবেন না। আপনাকে অনুরোধ করলাম। ম্যানেজার বাবু মৈথিলীকে কথাগুলি বলেই চলে গেলেন, কিন্তু মৈথিলীর মন সায় দিল না। সে নানান রকমের পরিকল্পনা করতে লাগলো। শহুরে মানুষ হওয়ার কারণে সে বরাবরই একটু ডাকাবুকো স্বভাবেরই ছিল। অবিনাশের সাথে বেশ কয়েক বছর প্রণয়ের সম্পর্ক থাকার পরেই মৈথিলী তার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল। অনাথ এই মেয়েটির জীবনে অবিনাশী ছিল অন্তিম ভরসা, বেঁচে থাকার শক্তি। ঈশ্বরের এই করুণ পরিহাসের যোগ্য জবাব দেওয়ার উদ্দেশ্যেই সেই গ্রামের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল মৈথিলী। না, আমাকে যেতেই হবে আমাকে। আমি কিছুতেই এটাকে কেবলমাত্র একটা দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারবো না। আমি এর একটা সুরাহা করবই। আমাকে খুঁজে বের করতেই হবে। দু একদিনের মধ্যেই ম্যানেজার বাবু মৈথিলীর সাথে সাক্ষাৎ করলেন। ম্যাডাম, স্যার সবসময় আপনার খেয়াল রাখতে বলতেন। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমার সংসার সন্তান থাকলেও আপনার প্রতি কর্তব্যের থেকে আমি পিছিয়ে যেতে পারি না। এই কাজ করলে সেটির নিয়ম লঙ্ঘন করা হবে। আমি আপনার সাথেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ম্যানেজার বাবুকে সঙ্গে পেয়ে মৈথিলীর মনের জোর অনেকটাই বেড়ে গিয়েছিল। সে বলল, বেশ ঠিক আছে, আপনি যখন যাওয়ার জন্য রাজি হলেন তখন চলুন। আমার সব কিছুই মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। গ্রামে গিয়ে মোড়ল মশাইয়ের সাথে সাক্ষাৎ করে থাকার একটা ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। উনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবেন, এটা আমার বিশ্বাস। ম্যানেজার বাবু সব কথাই শুনছিলেন, কিন্তু তারপরেও মনের মধ্যে চলতে থাকা ওই ভয় আর আতঙ্কের প্রহরটা কিছুতেই কাটছিল না। তিনি আবারও মুখ ফসকে নিজের মনের কথাটা বলেই ফেললেন। আবারও একবার ভেবে দেখুন ম্যাডাম, ওখানে যাওয়াটা আপনার পক্ষে ঠিক হবে তো? আমি কিছুতেই পিছনে সরব না। পিছিয়ে আসে দুর্বলেরা। আমাকে এর সাথে মোকাবিলা করতেই হবে। কাজেই ওই স্থানে না গেলে আমি আসল রহস্যের সাথে কিছুতেই মুখোমুখি হতে পারবো না। দয়া করে আপনি আমাকে সাহায্য করবেন। ম্যানেজার বাবু ঘাড় নাড়লেন। এরপরে তারা উভয়ই বেরিয়ে পড়লেন মহিষাদল গ্রামের উদ্দেশ্যে। ট্রেনে করে এসে পৌঁছলেন সেই গ্রামে। পৌঁছতেই সন্ধ্যা হয়ে গেল। স্টেশন থেকে বেরোতেই একটি রিক্সা নজরে পড়ল। মৈথিলী রিক্সাওয়ালাটিকে বললেন, মহিষাদল গ্রামে যাবেন? সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে আমি কিছুতেই ওদিকে যেতে পারবো না। ওই মাঠ পেরিয়েই আমাকে সেদিকে যেতে হবে। ও বাবা, আর সেটি কোনো সাধারণ মাঠ নয়, এক রাক্ষুসে মাঠ। সকলকে গিলে খায় সে। আপনারা তো চলে যাবেন। ওই মাঠের পাশে সরু রাস্তা ধরে আমাকেও ফিরে আসতে হবে। নানান আওয়াজ ভেসে আসে জানেন। পাশেই তো জঙ্গল। হাজারো লোকের মৃত্যু দেখেছে ওই মাঠ। ও বাবা, মৃত মানুষের আর্তনাদ ভেসে আসে। অশরীরীদের কান্নার শব্দ কানে আসলে কেমন লাগে জানেন? যেন শরীর ছেড়ে দেয়। তারা খুব সহজেই মানুষের মনকে নিজের দিকে টেনে নেয়। আপনি ভাবার আগেই সব শেষ। হ্যাঁ, তারা যে কখন সব কিছু শেষ করে দিয়ে চলে যাবে কল্পনাও করতে পারবেন না। এই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগের মুহূর্তটাই আসল। মৃত্যুর আগে, মানে আপনাকে মেরে ফেলার আগে একবার তো সে দেখা দেবেই। একবার তো সে নিজের স্বরূপের সাথে আপনাকে পরিচয় করাবেই। হ্যাঁ, করাবেই। এই কথা শুনে চমকে উঠলেন তারা। এরপরে ম্যানেজার বাবু বললেন, কেন, কি রয়েছে সেখানে?
কি এমন রয়েছে শুনি? এতকাল ধরে যখন এত খুন জখমের ঘটনা ঘটেইছে, তখন কেন আপনারা পুলিশকে বিষয়টা জানাননি? রিক্সাওয়ালাটি ম্যানেজার বাবুর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, এরপরে বললেন, পুলিশ? পুলিশ প্রাণে বাঁচলে তবে তো এই রহস্য থেকে পর্দা সরবে। হ্যাঁ, পুলিশ নিজেও কিছু করতে পারিনি। এই একজন শহর থেকে এখানে এসেছিলেন গোটা বিষয়টির পর্যবেক্ষণ করতে। জানেন তার সাথে কি হয়েছিল? কি হয়েছিল? ওনার গলা কাটা দেহটিকে ওই মাঠের ধারে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এখনকার অবস্থা তো আরও শোচনীয়। দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে, মাঠ এখন কর্দমাক্ত। শহুরে বাবুরা তো এখানে কাজ করবার আশায় অনেক কিছু করেছিলেন, নতুন করে কত কিছু শুরু করা হয়েছিল, কিন্তু কি হলো? শেষ পর্যন্ত তার মৃতদেহটাও পাওয়া গেল ওই মাটির কাদায়। মাঠের কাদার মধ্যে পড়ে থাকতে দেখা গেল তার শিরবিহীন দেহটিকে। তারপরে শেষ হলো এই মোড়লের ছেলে ভোলা, তারও সেই একই অবস্থা। ওই রহস্য থেকে পর্দা সরানোর কাজ এত সহজ হবে না। তাই বলছি, আপনাদেরও যদি প্রাণের মায়া থেকে থাকে তাহলে চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। মৈথিলি লোকটির সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু ম্যানেজার বাবু তাকে বাধা দিলেন। এরপরে তাকে পাশে সরিয়ে নিয়ে এসে বললেন, এদের সাথে ভিড়তে হবে না ম্যাডাম, এতে বিপদ আরও বাড়বে বই কি কমবে না। আপনাকে তো এখানে থেকে এখানকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে, তাই না? কাজেই নিজের উপরে বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, না হলে কোনো উপায় খুঁজে পাবেন না। হঠকারিতায় কোনো দিন কিছু হয় না। সুরাহা করতে হলে প্রয়োজন ধৈর্যের, তাই শান্ত হন আপনি। মৈথিলি কোনো ক্রমে রাগটা সম্বরণ করে নিল। এরপরে ম্যানেজার রিক্সাওয়ালাটিকে বললেন, বুঝেছি, তোমার সব কথাই শুনলাম, তবে চিন্তা করো না, আমরা এক বিশেষ কাজেই এখানে এসেছি। এই কাজের জন্য যদি তোমার অনেক টাকারও প্রয়োজন হয়, আমরা সেটা তোমাকে দিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে ওই গ্রাম পর্যন্ত পৌঁছে দাও। দেখছো তো আবহাওয়া একেবারেই ঠিক নেই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, জোরে জোরে মেঘ গর্জন করছে। এমন অবস্থায় কিভাবেই বা পায়ে হেঁটে যাওয়া সম্ভব? ম্যানেজারের কথায় রাজি হয়ে গেল ওই রিক্সাওয়ালাটি। বলল, বেশ ঠিক আছে, চলুন। তবে গ্রামের অনেক আগেই কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে দেব, আর আর আপনাদেরকে দ্বিগুণ টাকাও দিতে হবে। কি বলছেন বলুন? বেশ ঠিক আছে, আপনি চলুন। টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ঠিক সময় আপনার টাকা পেয়ে যাবেন। ওই মোড়লের সাথে আমরা গ্রামের সীমান্তে সাক্ষাৎ করেছিলাম। ওনার বাড়িটা ঠিক আমি চিনি না, আপনাকে ওনার বাড়ি পর্যন্তই আমাদেরকে পৌঁছে দিতে হবে। ওনার বাড়ি পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারবো না, কারণ সেটি করতে হলে আমাকে ওই মাঠ পেরিয়ে তবেই যেতে হবে। আপনারা ওই মাঠের পাশে সরু রাস্তা ধরে এগিয়ে যাবেন, এরপরে একটা বাঁক আসবে, সেখান থেকে বেঁকে গেলে এই ডান দিকে একটা বড় মন্দির পড়বে। আগে ওই মন্দিরে কত জাঁকজমকপূর্ণভাবে পূজা অর্চনা করা হতো, এখন সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরেও তালা লেগে গিয়েছে। সেটি এই গ্রাম আর তার অলিন্দ্রে লুকিয়ে থাকা অভিশাপ প্রমাণ করে দিতে পেরেছে। হ্যাঁ, জানি না আপনাদের কপালে কি আছে। যাই হোক, ওই মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে এগোলেই বড় কাছাড়ি পড়বে। তার পাশেই মোড়ল মশায়ের ভিটে। আমি একবার আধবার ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাও নিজের পারিবারিক প্রয়োজনে। ভালো মানুষ উনি, কিন্তু আজকের ওই রহস্যময় গ্রামের অভিশাপে জালে জড়িয়ে পড়ায় নিজের অজান্তেই তার ছেলের জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে। এই নরকের থেকে স্বর্গের রাস্তা দেখাবে কে? রিক্সাটি চলতে শুরু করলো। গ্রামের মেঠো পথের বুক চিরে এগিয়ে যেতে লাগলো রিক্সাটি। ম্যানেজার বাবু দেখলেন লোকটি আগে এত কথা বললেও এখন আর কিছুই বলছে না, চুপচাপ রিক্সাটি টেনে নিয়ে চলেছে। ম্যানেজার বাবু বিষয়টি দেখবার সাথে সাথেই জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এত চুপচাপ হয়ে গেলেন কেন?
কোনো সমস্যা হয়েছে নাকি? রিক্সাওয়ালাটি তখনও ওইভাবেই চুপ করে রইলেন। এরপরে বলে উঠলেন, না 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 না, তেমন কিছু না। এত রাতের দিকে ওদিকে কখনো তো পা বাড়ায়নি। এই এই আপনাদের সঙ্গে নিয়ে যেতেই হচ্ছে। যাক, বলুন বলুন কি বলবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, সঠিক উত্তর দেবেন। জানা থাকলে অবশ্যই দিতে পারবো। অজানা কিছু কি আর আন্দাজে বলাটা সাজে, বলুন দেখি। যা জিজ্ঞাসা করবার করুন। আপনার কথাগুলো শুনে মনে হলো এই স্থানটি সম্পর্কে আপনি অনেক কিছুই জানেন। আমি সেই মহিলা যে সদ্য আমার স্বামীকে হারিয়েছি। উনি এখানে হোটেলের কাজ করতেই এসেছিলেন। আমরা এই কাজটা করছিলাম। ধীরে ধীরে এখানে পাকা রাস্তাও তৈরি করে দেওয়ার পরিকল্পনা ছিল, আর শহরের সাথে এই স্থানের রাস্তার যোগসূত্র তৈরি করে দিতাম আমরাই। সবই ছিল দূরের পরিকল্পনা, তবে হোটেলের কাজটা আমি করেই চলেছিলাম। হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে গেল। নিয়তি মনে করব নাকি দুর্ঘটনা বলবো জানি না। মোড়ল মশাইয়ের সঙ্গে যখন কথা হয়েছিল, তিনি কিছুতেই জমিটিকে আমাদের কাছে বিক্রি করতে চাইছিলেন না, এমনকি মোটা টাকার বিনিময়ও নয়। আচ্ছা, আপনি কি কিছু জানেন এই জমি, মানে মহিষাদলের এই মাঠটির সম্পর্কে? আপনার কোনো ধারণা আছে? এখানকার ইতিহাস সম্পর্কে আপনারা ওয়াকিবহাল? যদি জানেন তাহলে প্লিজ বলুন না। মৈথিলি লক্ষ্য করল রিক্সাওয়ালাটি কথা বলার ধরন, কণ্ঠস্বর পূর্বের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে। তবুও সে লোকটির উত্তরের অপেক্ষাতেই বসে রইল। লোকটি এবার মুখ খুললেন, জানি বই কি, তবে সে কথা কতখানি সত্যি সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। নানান মুনির নানান কথা, কিন্তু আমি জানি আমার মনের মধ্যে চলতে থাকা ওই সংখ্যাগুলি একেবারেই অযৌক্তিক নয়। এর সাথে জড়িয়ে রয়েছে অনেক বড় কোনো অলৌকিক সত্যি, আর যে বা যারা ওই সকল সত্যর ওপর থেকে পর্দা সরানোর চেষ্টা করেছেন, আজকে তারা আর কেউই জীবিত নেই। আমাকে বলতেই পারেন, আমি এসব নিয়ে একেবারে ভয় পাই না। বরং আজও ব্যাপারগুলো গুজব ছাড়া আমার আর কিছুই মনে হয় না। এখনো মনে হয় যেন গ্রামের লোকরাই আমাদের কাছ থেকে টাকা হড়প করে আমাদের পিঠেই ছুরিটা গুঁজে দিয়েছে। তাই এই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা সত্যিটাকে আমি নিজেই যাচাই করে দেখতে এসেছি। মৈথিলির বলা কথাগুলির সাথে একটা দমকা বাতাস যেন তার দিকে ছুটে এলো। মনে হলো একরাশ অশরীরই যেন এগিয়ে আসছে তার দিকে। এর নেপথ্যে লুকিয়ে থাকা রহস্য দলিল হয়ে আবারও তার শরীর ও মনকে খামচে ধরতে চাইছে। এই দোলাচলের মধ্যেই রিক্সাওয়ালাটির তরফ থেকে ভেসে এলো কথার উত্তর। তিনি বললেন, এই গ্রামে এক জমিদার থাকতে, নাম দর্প নারায়ণ। উনি এই গ্রামের মানুষের ওপরে খুব অত্যাচার করতেন। উনি কিন্তু একেবারেই ভালো মনের মানুষ ছিলেন না। ওনার ছত্র ছায়ায় প্রজারা মোটেই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারতেন না। মেয়েদের দিকে ছিল তার কুদৃষ্টি। নিজের দুটি স্ত্রী থাকা সত্ত্বেও তিনি গ্রামের মহিলাদেরকে কুনজরেই দেখতেন। এই ঘটনা দিনের পর দিন চলে আসবার কারণেই গ্রামের মানুষের মনে জমিদারের বিরুদ্ধে চরম ক্ষোভ উৎপন্ন হয়। এই ক্ষোভ ওই গ্রামবাসীদের মনে আগুন জ্বালানোর পক্ষে ছিল যথেষ্ট। তারা একদিন ওই জমিদার বাড়ি ঘেরাও করে, এরপরে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু। জমিদারের পরিবারে আর কেউ জীবিত থাকে না, কিন্তু জমিদার হাত পোড়া অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপরে দৌড়তে শুরু করে। শুনেছি তিনি নাকি দৌড়তে দৌড়তে এসে পড়েন মহিষাদলের ওই মাঠে। গ্রামবাসীরা এতেও চুপ হয় না, উত্তাল জনতায় এগিয়ে গিয়ে তার গায়ে আরো আগুন লাগিয়ে দেন।
দাউ দাউ করে জ্বলতে থাকে সেই আগুন। জমিদার শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বলে যান, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এইভাবে সবকিছু শেষ হবে না। ভেবো না তোমরা নিস্তার পাবে। আমি ফিরে আসবো আর তোমাদেরকে শেষ করবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আর পুঁতবো এই মাঠের অন্দরেই। যেভাবে তোমরা আমাকে আর আমার পরিবারকে শেষ করেছ, সেইভাবে তোমাদের সবাইকে শেষ করবো। রিক্সা চালকটি থামল। মৈথিলি শুনে হতভম্ব হয়ে গেল। এরপরে বলে উঠল, এরপর কি ঘটেছিল? সেই জমিদার বাড়ির অস্তিত্ব কি এখনো রয়েছে? চারিদিকে আবারও নিস্তব্ধ। ওই রিক্সা চালকটি বলে উঠলেন, জমিদার বাড়িটির আর কোনো অস্তিত্ব নেই, সব শেষ। পুরো বাড়িটির সংস্কারের অভাবে দম ফেলে দিয়েছিল সেই কবেই। গ্রামের মানুষেরা ওইটিকে ভৌতিক মহল হিসাবে আখ্যায়িত করে সেখানে যাতায়াত একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। সন্ধে কেন, সকালের দিকেও কেউ ভয়তে ওখানে যায় না। বলে নাকি সেদিন ওই বাড়িতে পুড়ে মরে যাওয়া প্রতিটি মানুষের বিদেহী আত্মা আজও সেখানে নাকি ঘুরে বেড়ায়। কারোর মুক্তি ঘটেনি। অপঘাতে মৃত্যু হলে কি আর সহজে মুক্তি পাওয়া যায়? এরপরে ঘটনা আরো করুন, শুনতে পারবেন তো? ভয় পাবেন না তো? হ্যাঁ? না না, ভয় কেন পাবো, আপনি বলুন। জানি না কেন, তবে আপনার কণ্ঠে ভয়ের আভাস একেবারে স্পষ্ট। এরপরে মরে ভূত হলেন জমিদার, আর ঠিক যেভাবে উনি ফিরে আসার হুঙ্কার জানিয়েছিলেন সেইভাবেই ফিরে এলেন। এক ঝড়ের রাতে এক গ্রামবাসীর আর্তনাদে শব্দ ভেসে এলো। গোটা গ্রাম সেদিন নিস্তব্ধ। কোনো এক অজানা অশরীরী ধাওয়া করলো তাকে। রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলেন তিনি। এরপরে ওই দৌড়তে শেষকৃত্য সম্পূর্ণ হলো ওই মাঠে। শেষকৃত্য সম্পন্ন হলো মানে? লোকটির গলা কেটে দেওয়া হলো। লোকটি কি দেখেছিলেন সেটা কেউ জানে না। মৃত্যুর পূর্বে তিনি এমন কিছু দেখেছিলেন যেটি তার চোখে মুখে অস্পষ্টভাবে অঙ্কিত ছিল। মুন্ডবিহীন দেহটিতে বিস্ফারিত চোখ দুটো শোভা পাচ্ছিল। মনে হচ্ছিল সে মৃত্যুর পূর্বে এমন কিছু দেখেছিল যেটি ছিল অস্বাভাবিক। আর জানেন কি, ওই লোকটিও ছিল সেই যিনি সবার আগে এগিয়ে গিয়ে জমিদারের ভিটেতে আগুন দিয়েছিলেন। তার মৃত্যুই ঘটল সবার প্রথমে। এভাবে একে একে মরতে থাকলো সকলে। দেহ থেকে শির উচ্ছেদ করে মাঠে পুঁতে দিতে লাগলো ওই জমিদার। মৃত মানুষের ভিড় জমতে থাকলো ওই মাঠে। কিন্তু এরপরে পেরোলো আরো অনেকগুলো বছর। একে একে নিঃশেষিত হয়ে গেল গ্রাম। গ্রামের লোকেরা সকলেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু কিছু বছর পরে আবারও আদিবাসীরা এসে এই গ্রামে থাকতে শুরু করলেন। ধীরে ধীরে আবারও ফাঁকা শুনশান গ্রামটি জনবহুল হয়ে উঠল। অতীতের ওই ঘটনাকে ভুলে গেল সকলে। কিন্তু ভুলে গেলে কি আর অতীতের থেকে দূরে পালানো যায়? কোনো দিনও যায় না। ধামা চাপা পড়ে থাকা ওই অতীতকে নাড়াচাড়া দিয়েছেন আপনার স্বামী। মাটি খননের ফলে উঠে এসেছে মরার খুলিগুলো, যেগুলিকে শান্তিতে মাটিতে পুঁতে রেখেছিলেন ওই জমিদার।
তার বিদেহী আত্মা আবারও অশান্ত হয়ে উঠেছে। ওই মাঠে যেই পা রাখবেন তাকেই শেষ করবে ওই জমিদার। আর পা দিলে পা টেনে ধরে হাজারো হাজারো মৃত মানুষেরা। তারা পা ধরে টানতে শুরু করে আর তারপরে শীতটাকে ধর থেকে একেবারে ছিঁড়ে ফেলে দেয়। তাদের দেহগুলিকেও অমন শিরবিহীন অবস্থাতেই মাঠের আনাচে কানাচে পড়ে থাকতে দেখা গিয়েছে, ঠিক যেভাবে আপনার স্বামীর দেহটিকে খুঁজে পাওয়া গেছিল। মৈথিলির আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, থামুন থামুন, আমি আর সহ্য করতে পারছি না, আপনি চুপ করুন। আমি আর এসব মনেও করতে চাই না। এটা কোনো ঘটনাই নয়, এটা ছিল একটা বিভীষিকা, যেটিকে আমি আজও ভুলতে পারিনি। কিছুতেই সেটা আমার মাথা থেকে সরছে না। যাই হোক না কেন, আমি এসবের শেষ দেখেই ছাড়ব। কিন্তু এসবের মধ্যেও একটা প্রশ্ন আমাকে বারে বারে মনের কোণে উঁকি দিচ্ছে। এই ঘটনার কথা তো স্বয়ং মোড়ল মশাইও জানেন না, আর জমিদার আমলের ঘটনা তো অনেক আগের ঘটনা। সেই ঘটনার কথা আপনি এত বিস্তারিতভাবে কিভাবে জানলেন? রিকশার চাকাগুলো ঘুরতে থাকলো। মৈথিলির কোনো প্রশ্নের উত্তর দিলেন না ওই চালক। রিকশাটি নিয়ে এসে দাঁড় করালেন মাঠের থেকে একটু দূরে। এরপরে বললেন, নিন, আপনার গন্তব্য এসে গিয়েছে। এই হলো সেই মহিষাদলের মাঠ। রাজ পরিবারের নাম ছিল মহিষাদলের রাজবাড়ি। পরে রাজত্ব চলে যায়। জমিদার হিসেবেই তাদেরকে নিযুক্ত করে এখানকার সত্ত্ব দিয়ে দেওয়া হয়। সেটাই ছিল তাদের জমিদারি সূচনা। এর পরের কাহিনী তো আপনারা প্রত্যেকেই শুনলেন। যাক, এই মাঠ ধরে এগিয়ে যান, আর তারপরে তো জানেনই কিভাবে মোড়লের বাড়ির দিকে এগোতে হবে। মৈথিলি লোকটির কথার জালে ক্রমেই জড়িয়ে পড়ছিল। লোকটির মুখের দিকে তাকাতেই খানিক ভয় পেয়ে গেল সে। কি আপনার মুখে তো কোনো কাপড় ছিল না, আপনি হঠাৎ কাপড় দিয়ে মুখটা ঢেকে নিলেন কেন? আর আপনার চোখের চাউনিটা এমন অন্যরকম হয়ে গেল কি করে? লোকটিকে এইসব বিষয়ে বোঝাতে বোঝাতে মৈথিলি হঠাৎ করেই একটি আর্তনাদের শব্দ শুনতে পেল। সে দৃষ্টি ঘুরিয়ে নিল জঙ্গলের দিকে। এরপরে এদিক ওদিক দেখতে শুরু করল, কিন্তু আওয়াজটা ঠিক কোথায় থেকে আসছে কিছুই আন্দাজ করতে পারল না সে। ম্যানেজার বাবু মৈথিলির মতনই দূরে তাকিয়ে রইলেন। হঠাৎ মনে হলো লোকটিকে টাকাগুলো মিটিয়ে দিতে হবে। 2-5 মিনিটের ব্যবধানে তারা পিছনের দিকে ফিরে তাকালেন। এরই মধ্যে ওই লোকটি যে কোথায় গায়েব হয়ে গিয়েছিল তার হদিশ মিলল না। মৈথিলি বলে উঠল, এ কি, লোকটি তো এইমাত্র এখানে ছিলেন। ওনার কথার মধ্যে আমি এমনভাবে ডুবে গিয়েছিলাম যে কথা শুনতে শুনতে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে মাঠটিকে আমি ভালো করে প্রত্যক্ষ করছিলাম। অথচ দেখো, লোকটি কর্পূরের মতো উধাও হয়ে গেলেন। এত তাড়াতাড়ি কিভাবে কারোর পক্ষে এভাবে চলে যাওয়া সম্ভব? আর গেলেও সেটির বিষয়ে আমি কিছুই জানতে পারলাম না। আচ্ছা, আপনিও কি কিছু শুনতে পেয়েছিলেন? ম্যানেজার বাবু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এও কি আবার কোনোদিনও সম্ভব নাকি? জানি না ম্যাডাম, তবে এখানে পা রাখার পর থেকেই আমার গাটা কেমন যেন ছমছম করতে শুরু করেছে। কি যে হবে কিছুই তো আন্দাজ করে উঠতে পারছি না। কি আবার হবে? হয়তো আমরাই অন্য কোনো চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই ফাঁকে হয়তো উনি চলে গেছেন। যে মানুষটার অর্থের এত প্রয়োজন ছিল সেই মানুষটা হঠাৎ করে এমন গায়েব হয়ে যেতে পারে কি করে? বিষয়টা খটকা লাগার মতন পরিস্থিতি তৈরি করলেও মৈথিলি চুপ করেই রইলেন। তিনি বললেন, লোকটি এমনিতেও ভীতু ছিলেন। সেখানে এমন একটি পরিস্থিতিতে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করাটাও তার পক্ষে বোধহয় কঠিন হয়ে গিয়েছিল। তাই হয়তো ভয় পেয়ে চলে গেছেন। আচ্ছা, লোকটি যেন নিজের নামটা কি বলছিল, মনে আছে আপনার? লোকটি তো নিজের নাম বলেননি,
তবে ওই স্টেশন মাস্টারের থেকে শুনেছিলাম লোকটির নাম তাপস। ওই স্ট্যান্ডের সব রিক্সা চালককেই তিনি চেনেন বললেন। দূর থেকে দেখে বললেন সেটি নাকি তাপসেরই রিক্সা। আমি আর এই বিষয়ে কথা বাড়াইনি। যাক, চলুন ম্যাডাম, এরপরে দেখা হলে ওনাকে না হয় টাকাটা মিটিয়ে দেব, কি বলেন? বেশ, ঠিক আছে, চলুন এগোনো যাক তাহলে। ওরা দুজনেই ওই মাঠের পাশে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকল। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো যেন কেউ মৈথিলীর নাম ধরে ডাকছে। সেই ডাক কানে আসতেই অস্থির হয়ে উঠল সে। মৈথিলি, মৈথিলি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? মৈথিলি, মৈথিলি, মৈথিলি। মৈথিলি মাঝপথে দাঁড়িয়ে পড়ল। এরপরে ওই ম্যানেজার বাবুকে উদ্দেশ্য করে বলে উঠল, মনে হলো আমার স্বামী আমাকে ডাকলো। আমি পরিষ্কার শুনতে পেলাম এটা ওরই ডাক। ও ছাড়া কেউ এভাবে ডাকতেই পারে না। আমি ওর গলার আওয়াজ চিনি। কথাগুলো বলতে বলতে ওই মাঠের দিকে এগিয়ে যেতে লাগলো মৈথিলি। কিছু দূরে যাওয়ার পরেই কাদার মধ্যে পা ঢুকে গেল তার। ম্যানেজার বাবু কোনো রকমে তাকে কাদা থেকে সরালেন। এরপরে তাকে শান্ত করে বলে উঠলেন, আপনার মাথাটা একেবারেই ঠিক নেই ম্যাডাম। কি বলছেন কি আপনি? ভুলে গেছেন যে স্যার আর বেঁচে নেই? উনি কিভাবে ফিরে আসতে পারেন? এ সবই আপনার মনের ভুল, এছাড়া আর কিচ্ছু নয়। ভাগ্যিস আমি আপনার সাথে ছিলাম, নাহলে এক্ষুনি একটা না একটা অনর্থ ঘটে যেত। আপনি এখানে একা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ম্যাডাম। ওই লোকটির মুখ থেকে তো সবটাই শুনলেন। একটু ধৈর্য ধরুন, মোড়ল মশাইয়ের সাথে আমি কথা বলি, তারপরে। ওই মাঠে থেকে ভেসে আসা শব্দগুলি যে একেবারেই অমূলক ছিল, এই বিষয়টি ঠিকঠাকভাবেই আন্দাজ করে ফেলতে পেরেছিলেন মৈথিলি। ওইখানে যে বিশ্বাস আর অবিশ্বাসের ওপরেও কিছু একটা রয়েছে, সেটি সম্পর্কে বেশ ধারণা করতে পারছিলেন তিনি। ম্যানেজার বাবু যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিলেন। তারা বিষয়টিকে কাটিয়ে উঠে ওই মাঠ পেরিয়ে লোকটির বলা রাস্তা ধরে উপস্থিত হলেন মোড়ল মশাইয়ের বাড়ির ঠিক দোরগড়ায়। এরপরে ম্যানেজার বাবু মৈথিলিকে বললেন, মনে হয় ম্যাডাম এটাই মোড়ল মশাইয়ের বাড়ি। আসুন আসুন, ভেতরে যাওয়া যাক। ঘরের ভিতরে ঢুকতেই মোড়ল মশাই ও তার স্ত্রীর অমন বিধ্বস্ত অবস্থা দেখে দেয়ালে পিঠ ঠেকে গেল মৈথিলির। আপনার ছেলে ভোলাই তবে? আপনি এখানে কি করছেন? এই পরিস্থিতিতে গ্রামে এসেছেন আপনি? জানেন না এখানকার পরিস্থিতি একেবারে নিরাপদ নয়। যে কোনো সময়ে এক মস্ত বড় বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে। কেন এলেন আপনি? আমি তো খবর পাঠাবোই ভেবেছিলাম। আসলে আমি আমার ছেলেকে হারিয়েছি, সদ্যই হারিয়েছি। চোখের সামনে ওই মাঠ ছেলেটাকে শেষ করেছে। কিভাবে শেষ করেছে সেটা দেখবার সৌভাগ্য হয়নি আমার। হয়েছিল গ্রামের দুটো ছেলের হয়েছিল। তাদের কথা শুনেই ছুটে যায় সেখানে। আর তারপরে কি বেদনাদায়ক। মুখ দিয়ে শব্দটুকু বার করতে পারছিলাম না। নিজের সন্তানের শিরবিহীন দেহটা চোখের সামনে দেখতে হলো আমাকে। আপনার স্বামীর মৃত্যুটিও এরকমই অস্বাভাবিক ছিল ম্যাডাম, এরকমই অস্বাভাবিক ছিল। এই অভিশাপকে আপনি পারবেন না খণ্ডাতে। সবকিছু এভাবেই শেষ হয়ে যাবে ম্যাডাম। আমি চাই না আপনার প্রাণটাও অকালে যাক। বিশ্বাস করুন ম্যাডাম, বিশ্বাস করুন। তাপস বলে কোনো রিক্সাওয়ালাকে চেনেন? সে রাস্তা দিয়ে আস্তে আস্তে
অতীতের এমন কিছু কথা আমাদের দুজনকে বলেছে যেটা শোনা মাত্র আমরা আঁতকে উঠেছি। আর এরপর এখানে এসে এসব দেখে আমি আরো আতঙ্কিত হয়ে পড়ছি। মৈথিলির মুখে তাপসের নামটা শোনা মাত্রই উঠে দাঁড়ালেন মোড়ল মশাই। এরপরে বললেন, অসম্ভব, অসম্ভব। তাপস সে তো কয়েক সপ্তাহ আগেই মারা গিয়েছে। তার মৃতদেহটি ওই মাঠেই পড়ে থাকতে দেখা গেছে। আমরা তার শরীরটাকে দাহ করেছি, আমিও ছিলাম সেখানে। এটা কিভাবে হতে পারে যে তাপস আপনাদেরকে বলেছে? মৈথিলির চোখের সামনে বিষয়গুলো দুয়ে দুয়ে চার হতে শুরু করেছিল। সে আন্দাজ করতে পারছিল আসল সত্যতাকে। লোকটির হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এতকালের পুরনো ইতিহাসকে জানানো, এসবের মধ্যে যে লুকিয়ে ছিল অতীতের কোনো এক ভয়ঙ্কর মহাপ্রলয়, সেটি বেশ ভালোভাবেই আন্দাজ করে ফেলতে পারছিলেন তিনি। এরপরে বললেন, না, আমি এই গোটা ব্যাপারটাকে যতটা সহজ বলে ভেবেছিলাম, এটা একেবারেই অতটা সহজ নয়। এর হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অন্য কোনো একটা পন্থা খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি হয়তো একাই কাজটা করতে পারবো না। এর জন্যে কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্যের ভীষণ প্রয়োজন। আপনাদের গ্রামে কি এমন কেউ রয়েছেন? আছেন, একজন আছেন গ্রামের পুরোহিত। তিনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বটে। তিনি পারেন এই সকল অলৌকিক বিষয়ের সাথে বোঝাপড়া করতে। একটা সময়ে আমিও আপনার মতন এসবে বিশ্বাস করতে চাইতাম না, কিন্তু আমার চোখের সামনে নিজের ছেলের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখবার পরে আমার সিদ্ধারাবে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। যে সাধারণ ঘটনা প্রসঙ্গে ওই মাঠটিকে কেন্দ্র করে মানুষের মনে এত কাল ধরে একটা চাপা ভয় কাজ করে এসেছে, সেটি একেবারেই যুক্তিযুক্ত নয়। এত মানুষকে মেরেছেই বা কে, আর কেন? তার আক্রোশ যেন শেষই হতে চাইছে না। এ কোনো সাধারণ ঘটনা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। পুরোহিত মশাইয়ের সাথে আমাকে দেখা করতেই হবে। তিনি যা বিধান দেবেন সেটির উপরে ভিত্তি করে আমাদেরকে এগোতে হবে, না হলে আর কোনো উপায় নেই। এত সহজে হার মানলে চলবে না। এটা শুধু আমার সুরক্ষার বিষয় নয়, সেটার পাশাপাশি গোটা গ্রামের হাজারো নিরীহ মানুষের সুরক্ষার বিষয়। এই প্রশ্নের উত্তর দিতে পারেন ওই পুরোহিতই। সেদিনটা মোড়লের ভিড়েতেই আশ্রয় নিলেন তারা দুজনে। পরের দিন সকাল হতেই মোড়ল মশাই তাদের দুজনকে নিয়ে এগিয়ে চললেন পুরোহিতের ভিটের দিকে। দরজা ধাক্কালেন মোড়ল। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন? আমি সদানন্দ। বাড়িতে আছেন আপনি? পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এক জরুরি দরকারে আপনার কাছে ছুটে এসেছি। দয়া করে দরজাটা খুলুন পুরোহিত মশাই, দরজাটা খুলুন। অনেকবার একইভাবে ডাকাডাকির পরে পুরোহিত মশাই দরজাটা খুললেন। এরপরে ওদের সকলকে একসাথে দেখে নিজেও চমকে গেলেন। মোড়লের মুখে সবটা শোনাবার পরে তাদেরকে ঘরে এসে বসতে বললেন। মৈথিলি তাকে জিজ্ঞাসা করল, এসবের পিছনে যে রহস্যটি লুকিয়ে রয়েছে সেটির সাথে কোনোভাবেই কি মোকাবিলা করা সম্ভব নয়? এইভাবেই কি বিষয়গুলো চলতে থাকবে? আপনি তো এতকাল ধরে এই গ্রামের মন্দিরে পুজো করে এসেছেন। নির্ঘাত কোনো অপশক্তির প্রভাবেই সবটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, মন্দির তো এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর আমার বিষয় তো সবটাই শুনলেন। এছাড়াও এই গ্রামে প্রবেশের সময় যেভাবে এক অশরীরীর পাল্লায় পড়েছিলাম সেটাও আমি আপনাকে জানালাম। সে চাইলেই কিন্তু আমাদেরকে প্রাণে মেরে ফেলতে পারত, কিন্তু কেন মারল না সেটাই আন্দাজ করতে পারলাম না। পুরোহিত মশাই সব কথাই শুনলেন। তারপরে মৈথিলীকে উদ্দেশ্য করে বললেন, না, এটির পেছনেও একটি কারণ ছিল। তোমরা তো একটি মৃত মানুষকে দেখেছ।
আমি এরকম হাজারো মৃত মানুষকে প্রতিনিয়ত এই গ্রামের আনাচে কানাচে হেঁটে বেড়াতে দেখেছি। দিনের আলোতেও তারা এখানেই ঘোরাঘুরি করে। মৃতরা আজও মুক্তির আশায় ছটফট করে চলেছে, আর তাদেরকে মেরেছে ওই জমিদার। ওকে শেষ করে দেওয়ার পরে ও আবার নিজের প্রতিশোধের আগুন নেভানোর স্বার্থে বাকিদেরকে মেরেছে। কিন্তু এখনো নেবেনি সেই আগুন। ওই মাটি খননের ফলে আত্মারা আবারও মুক্ত হয়ে গিয়েছে। এতকালের ধামা চাপা পড়ে থাকা অতীতকে আবারও নাড়া দিয়েছেন আপনারা। আর সেই কাজের মাসুল গুনতে হচ্ছে গ্রামবাসীদের সকলকে। এই সব কিছু নিবৃত্তির কি কোনো উপায় নেই? সবটাই কি দ্বন্দ্বে পরিপূর্ণ হয়ে থেকে যাবে? দয়া করে এর একটা বিহিত করুন আপনি। আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে চলেছি, দয়া করুন। এই কাজ বড়ই কঠিন, এক মস্ত কঠিন পরীক্ষা বলতে পারো। তোমরা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? আমি তোমাদের পাশে থাকতে পারি, কিন্তু এই পরীক্ষায় তোমাদেরকেই উত্তীর্ণ হতে হবে। এমনিতেই আমি একজন অনাথ। আমার স্বামী ছিল আমার ভরসা। সে মারা যাওয়ার পরে আমার বেঁচে থাকার ইচ্ছেটাও এমনিতে চলে গিয়েছে। আমার মৃত্যু যদি শয়ে শয়ে গ্রামবাসীর জীবন রক্ষা করতে পারে তাহলে তাই সই। এমনিতেই যে মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম, তা এখানে থেকে অর্জিত হওয়া অভিজ্ঞতাগুলোর মধ্যে তো একটা হারিয়ে গিয়েছে। সেই অভিজ্ঞতাগুলো সত্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আর কিচ্ছু করার নেই। এখন একটাই উপায় অবশিষ্ট, যে করেই হোক এই দুর্দান্ত আর ভয়াবহ অভিশাপের কবল থেকে গ্রামের মানুষকে মুক্ত করতেই হবে। আত্মত্যাগ অনেক বড় ত্যাগ হয় মা। তবে তোমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলেও অনেক ভয়াবহতাকে নিজের চোখের সামনে পরখ করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ, আমি পারবো পুরোহিত মশাই। সামনেই কাল দুটি অমাবস্যা। ওই দিনকেই এই সকলে প্রেতের শক্তি বহুলাংশে বৃদ্ধি পায়। এদেরকে দমন করতে হলে ওই অমাবস্যার ভোর হওয়ার পূর্বেই শেষ করে ফেলতে হবে। কিন্তু এই কাজ বড়ই কঠিন। এর জন্যে যজ্ঞের প্রয়োজন। যজ্ঞের আগুনেই এদেরকে ভস্মীভূত করতে হবে। আমি যখন মন্ত্র পাঠ করব তখন এই সকলে বিদেহী আত্মারা একে একে ধেয়ে আসতে থাকবে এদিকে ওদিকে। এরপরে তারা সকলের অনিষ্ট করতে চাইবে, উদ্যত হবে গ্রামের অভিমুখে। কিন্তু সেই সময়ই এক মন্ত্রপুত বিশুদ্ধ জল তাদের উদ্দেশ্যে ছিটিয়ে দিতে হবে, আর সাথে পাঠ করে চলতে হবে এক বিশেষ মন্ত্র, রক্ত নির্বাণ মন্ত্র। এই মন্ত্রের পাঠ বন্ধ করা যাবে না। যতক্ষণ এই মন্ত্র উচ্চারিত হবে ততক্ষণ আত্মারা থাকবে তোমার দখলে। যেই তুমি এর পাঠ বন্ধ করবে, সাথে সাথে তারা তোমার উপরে আক্রমণ আনবে, সবকিছু শেষ করে দেবে। কারণ ওই অমাবস্যার প্রহরেই তারা হয়ে ওঠে সব থেকে শক্তিশালী। তাই খুব সাবধানে এই কাজ তোমাকে করতে হবে। নিজের প্রাণ সংশয়ের পূর্ণ রূপ সম্ভাবনা রয়েছে এই কাজে। তাই আগে ভাগেই তোমাকে সাবধান করলাম। আমি এই কাজে তোমাকে পূর্ণরূপে সহায়তা করব। অমাবস্যার দিন
ওই মাঠের পাশেই যজ্ঞকুণ্ড নির্মাণ করে কাজ করতে হবে। এরপরে বিধির লিখন যা আছে সেটাই ঘটবে, কিন্তু চেষ্টা করতে হবে। তোমার পূর্বে এই কাজ করবার ইচ্ছেটুকুও কেউ প্রকাশ করেনি, হয়তো হয়তো সাহস পাইনি, কিন্তু তোমার চোখে আমি সেই তেজ দেখেছি। তাই আমি আমার গুরুদেবের কাছ থেকে অর্জিত শিক্ষাগুলিকে কাজে লাগিয়েই এই যজ্ঞের কাজ করব। তুমি তুমি পিছিয়ে যাবে না তো? এতে কিন্তু যে কোনো সময় যে কোনো কারুরই প্রাণ চলে যেতে পারে, তাই সবটাই বুঝে করতে হবে। বেশ, ঠিক আছে, আমি এই কাজ করব, পূর্ণ নিষ্ঠা সহকারেই করব। আপনি কেবল এই যজ্ঞের বন্দোবস্ত করুন। এইভাবেই কেটে গেল আরো 2 দিন। কালদূত অমাবস্যার প্রহর ক্রমে ঘনীভূত হতে শুরু করল। পুরোহিত মশাই পূর্বের বিধি মতন যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন। নির্দিষ্ট সময় যজ্ঞ করতে বসলেন তিনি। মৈথিলি ম্যানেজার বাবু সহ গ্রামের প্রায় সকলেই সেদিন ওই স্থানে উপস্থিত ছিলেন। পুরোহিত মশাই মন্ত্র পাঠ করবার সময় বললেন, আমার মন্ত্র পাঠের কিছু মুহূর্ত পর থেকেই কিন্তু এই স্থানে কিছু অমোঘ পরিবর্তন সাধিত হতে দেখবে। সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়েই চলতে হবে। হ্যাঁ, চলতে হবে তোমাকে। ভয় পেও না, আমার প্রাণও যদি তারা নিয়ে নেয় তবুও তুমি ওই পবিত্র জলের প্রয়োগ বন্ধ করো না, আর সেই সাথে ওই মন্ত্র পাঠও। পুরোহিত মশাই মন্ত্র পড়তে থাকলেন। ওম ক্লিম হিম হোম ক্লিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ক্লিম হিম ওম ক্লিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ক্লিম হিম হোম ক্লিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ক্লিম হিম হোম ক্লিম ক্লিম পিশাচনাশায় নমঃ। হঠাৎ করে জোরে হাওয়া বইতে শুরু করলো। মনে হলো যেন শয়ে শয়ে বিদেহী আত্মা ধাওয়া করেছে, এগিয়ে আসছে তাদের দিকে। পুরোহিত মশাই বলে উঠলেন, সাবধান সাবধান মৈথিলি, তুমি মন্ত্র পাঠ থামিও না, মন্ত্র পাঠ করতে থাকো। মৈথিলি মন্ত্র পড়েই চলল। ওম হিম ক্লিম পিশাচনাশায় নমঃ। ওম ক্লিম হিম হুম ক্লিম হিম পিশাচনাশায় নমঃ। এমন সময় সে দেখতে পেল তার সামনে এসে দাঁড়িয়েছে ওই জমিদার। পোড়ার শরীরটা থেকে খসে পড়ছে চামড়া, মাংস। ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল সকলে। জমিদার বলতে থাকলো, কে কে ডেকেছিস আমাকে? কার এত বড় আসপর্ধা যে আমাকে ডেকে আনে? আমাকে নিয়ে মশকরা করার অধিকার কারণ নেই, কারণ নেই। এই গ্রাম এখন আমার হাতের মুঠোয়। ঠিক যেভাবে বেঁচে থাকাকালীন ঈশ্বর নির্ধারণের পূর্বেই আমি গ্রামের মানুষের ভাগ্য নির্ধারণ করতাম, এখনো ঠিক একইভাবে আমি এদের ভাগ্য নির্ধারক হয়ে উঠেছি। ঈশ্বরের কোনো স্থান নেই এখানে। এদেরকে আমি শেষ করব, শেষ করব আমি, আবার বাঁচিয়ে রাখবো আমি, আবার নিজেকে বাঁচিয়ে রাখবো আমি। কেউ আমাকে লাল চোখ দেখালি তাদেরকে গলা কেটে পুঁতে রাখবো এই মাঠের তলায়। সকলকে শেষ করে ফেলবো, এবারে তোকেও শেষ করবো,
করবই আমি। এই বলেই সেই বিদেহী আত্মা এগিয়ে আসতে লাগলো মৈথিলীর দিকে। ম্যানেজার বাবু বাধা দিতে গেলেন, সাথে সাথে সকলে দেখল এক অদৃশ্য ধারালো অস্ত্রের দ্বারা কেউ তার শিরটাকে ধর থেকে আলাদা করে দিল। ছটফট করতে করতে মৈথিলীর চোখের সামনে শেষ হয়ে গেল ম্যানেজার বাবু। এরপরে একইভাবে পুরোহিতের গলাটা ধর থেকে আলাদা করে দিল ওই পিশাচ। মৈথিলীর সামনের দিকে তাকাতেই দেখল শয়ে শয়ে মৃত আত্মারা এগিয়ে আসছে ওই যজ্ঞকুণ্ডের দিকে। আমাকে মন্ত্রপাঠ চালিয়ে যেতেই হবে। আজকের রাতটাই কেবল রয়েছে আমার হাতে। এই রাতের মধ্যে সবটা শেষ করতে হবে। আর মন্ত্রপাঠ চালিয়ে যেতে পারলে এগিয়ে আসা ওই সকল আত্মাদের দল ধীরে ধীরে প্রবেশ করে যাবে ওই যজ্ঞকুণ্ডের আগুনের ভিতরে, ভস্মীভূত হয়ে যাবে। মন্ত্রপাঠ করেই যাচ্ছিল মৈথিলী। জমিদারের ওই পোড়া শরীরটা তাকে প্রদক্ষিণ করতে শুরু করলো। সেই সাথে অট্ট হাসির শব্দ ফেটে পড়তে শুরু করলো চারিদিক থেকে। কিন্তু ধীরে ধীরে ওই মন্ত্রের শক্তির কাছে হার মানতে বাধ্য হলো ওই জমিদার। মৈথিলী মন্ত্র পড়তে পড়তে এগিয়ে গেল সেই যজ্ঞকুণ্ডের সামনে। তাকে নিশানা বানাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই আত্মা, আর সেই মন্ত্রের শক্তির প্রভাবে যজ্ঞের পবিত্র অগ্নি গ্রাস করল তাকে। আমি কিছুতেই ছাড়বো না তোকে। ঠিক যেভাবে পূর্বেও তার মৃত্যু ঘটেছিল, সেই একইভাবে এবারেও এই অভিশাপের সমাপ্তি রচিত হলো। শয়ে শয়ে আত্মা প্রবেশ করলো সেই যজ্ঞের আগুনের ভিতরে। নিমেষে সবটা শেষ হলো, আর শেষে প্রচন্ড জোরে বিস্ফোরকের মতো ফেটে গেল সেই কুণ্ড। মৈথিলী দূরে ছিটকে পড়ল, কিন্তু ধীরে ধীরে সে ফিরে তাকালো সেদিকে। তখন সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রাম মুক্ত হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা সকলে হৈ হৈ করে উঠল। মোড়ল মশাই বললেন, দেখো, এই মাঠে যা কোনোদিনও দেখা যায়নি সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। মাঠে সবুজ ঘাস জন্মেছে, মাঠের চিত্রই একেবারে বদলে গিয়েছে। আত্মাদের নিশ্চিত মুক্তি ঘটেছে, না হলে এই চিত্র কোনোদিন চোখের সামনে ফুটে উঠত না। আপনি ধন্য, ধন্য আপনি। আপনার সাথে সত্যি ঈশ্বর রয়েছেন, আপনার সাথে সত্যি ঈশ্বর রয়েছেন। আপনি ধন্য, ধন্য আপনি। মৈথিলী নিজের স্বামীর শান্তি শস্ত্রায়নের কাজটি গ্রামের মন্দিরেই সম্পূর্ণ করল। এতদিনের কষ্টের হাত থেকে সে যে তার স্বামীকে মুক্তি দিতে পেরেছিল, সেটাই ছিল তার কাছে প্রাপ্তি। সে যে স্বামীর খুনিকে শাস্তি দিতে পেরেছিল, সেটাই ছিল তার কর্মযজ্ঞের সবচেয়ে বড় সফলতার দিক। গ্রামের মন্দিরটি পুনরায় খোলা হলো। মৈথিলীর আদেশেই নতুন করে শুরু হলো পূজা পাঠ। এতদিনের পুরনো অভিশাপকে খণ্ডন করল সে। রক্ষা পেল মহিষাদল গ্রাম। শুনছিলেন আজকের গল্প সঞ্চারী ভট্টাচার্যের লেখা মহিষা খুলির মাঠ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।